ফ্রিজ খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছি যে আজকে কি রান্না করা যায়। প্রতিদিনই কি একটা টেনশন যে কি রান্না করব কি খাবো। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। গোস্তটা রান্না করার জন্য সব মশলা প্রথমে রেডি করে নিলাম। আজকে আমি কিন্তু সবগুলো মশলা হাতে বেটে নিয়েছি। আগের যুগের মা, চাচি, দাদি, নানিরা কিন্তু সব ধরনের রান্না এইভাবে হাতে মশলা বেটে কিন্তু করতো। এইভাবে মশলা বেটে গোস্ত রান্না করলে কিন্তু গোস্তের স্বাদটাই অনেক দ্বিগুণ হয়ে যায়। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, তারপর হলুদ বাটা, শুকনা মরিচ বাটা, মশলা বাটা মানে দারচিনি, এলাচি এগুলো বেটে নিয়েছি। তারপর সবগুলো মশলা আমি একটু হালকা পানি দিয়ে সুন্দরভাবে গুলিয়ে তারপর মাংসটার ভিতরে দিয়ে হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেব। এভাবে মশলা নিলে একটা সুবিধা হয় যে মশলার পরিমাণটা বোঝা যায়। সবগুলো মশলার মিশ্রণ আমি ঢেলে দিলাম গোস্তের ভিতরে। এখন সুন্দরভাবে সবগুলোকে ভালোভাবে হাত দিয়ে একটু মাখাজাখা করে নিতে হবে, তাহলে মাংসের স্বাদটা আরো দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। রান্নার দেরি হয়ে যাচ্ছে দেখে তাড়াহুড়া করার সময় তো আমি পেঁয়াজ না ধুয়েই কেটে ফেলেছি। তারপর আবার এগুলোকে ধুয়ে তারপর মাংসের ভিতরে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর এখন এগুলোকে সুন্দরভাবে মেখে নিতে হবে। এমন ভাবে মাখতে হবে যেন মাখার ভেতরে অর্ধেক রান্না হয়ে গেছে। যত মাখানো ভালো হবে তত রান্নার টেস্ট ভালো হবে। কি একটা ঝামেলা বলুন তো, প্রতিদিনই একই রান্না বান্না করা, একই সব কাজকর্ম করা, একই খাওয়া। মাঝে মাঝে তো এসব রান্না বান্না খুবই বিরক্তিকর মনে হয়, কিন্তু কি করব, পেট যেহেতু আছে খেতে তো হবে, আর খাওয়ার জন্য রান্না তো করতেই হবে। রান্না না করলে তো আর পেটে খাবার আসবে না, খালি পেটেই বসে থাকতে হবে, তো কি আর করার। তো যাই হোক, মাংসটা তো আমি খুব সুন্দরভাবে মেখে নিলাম। আর মাংসের সাথে সাথে আলুটাও একটু হলুদ মরিচ একটু লবণ দিয়ে রেখেছি, যাতে গোস্তের ভিতরে দেওয়ার সময় একটু ভেজে নিতে পারি। এভাবে আলু ভেজে গোস্ততে দিলে কিন্তু স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায়। আলু খেতেও অনেক ভালো লাগে। এই তো মাখামাখির পর্ব শেষ করে বিসমিল্লাহ বলে চুলায় পাতিল বসিয়ে দিলাম। পেঁয়াজগুলো সুন্দরভাবে ভাজা ভাজা হলে তারপর এর ভিতরে গোস্তটা দিয়ে দিব, তখন সুন্দর একটা সেন্ট বের হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এজন্য এখন এর ভিতরে গোস্তটা দিয়ে দিলাম। এখন কিন্তু গোস্তটা অনেকক্ষণ সময় নিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, যাতে কষানোর ভিতরে অর্ধেক গোস্ত সিদ্ধ হয়ে যায়। আর এই যে দেখুন, কষাতে কষাতে গোস্তর ভিতর থেকে কতটা পানি উঠেছে। এই পানিটা দিয়ে গোস্তটা অনেক সুন্দরভাবে কষানো হয়ে যাবে, এতে আর কোনো পানি দেওয়া লাগবে না। সুন্দরভাবে নাড়াচাড়া দেওয়ার পর তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কারণ ঢেকে দিলে কষানোটা সুন্দর হবে। আর এই যে দেখুন কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে, জাস্ট কালারটা দেখুন। ওটা তো আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আলু দিতে হবে, এজন্য আলুটাও সুন্দরভাবে ভেজে নিলাম। তারপর আলুটা দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব। গোস্তটা কষানোর সময় এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল, আমাদের ভাইয়া তো বলতেছিল যে যেই সুন্দর ঘ্রাণ বের হয়েছে মনে হচ্ছে তরকারিটা খেতেও অনেক মজা হবে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার কষানো হয়ে গেছে। তারপর ঝোল দিয়ে দিলাম আর বলক উঠে গেছে খুব সুন্দরভাবে। তারপর আমি এর ভিতরে 4টা রসুন দিয়ে দিলাম। আমি কিন্তু এর আগে কখনো গোস্তটা এভাবে রসুন দিয়ে রান্না করিনি, আজকে প্রথমে দিলাম। তাইকে শুধু দেখি যে গোস্ত বা হাঁসের মাংস যেটাই হোক রান্না সময় এইভাবে রসুন দেয়, তো এজন্য আমিও আজকে দিয়ে ট্রাই করলাম। আর সত্যি গোস্তের রসুনটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল। আর সত্যি বাটা মশলার তরকারি যেমন খেতে মজা হয়, তেমনি কালারটাও খুব সুন্দর হয়। দেখুন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। যাই হোক, ভিডিওটা আর লং করবো না, সবাই ভালো থাকবেন। আমার তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।